নমস্কার বন্ধুরা, আমি আজ যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা একটু আলাদা। চলুন শুরু করা যাক। ভাষণ, চেতনার অনুসন্ধানে প্রাচীন দর্শন ও আধুনিক চিন্তার সংলাপ। প্রারম্ভিকা। প্রফেসর ইভান থমসন, যিনি কানাডার ব্রিটিশ কোলাম্বিয়া বিশ্ববিদ্যালয় মনের দর্শনের অধ্যাপক, তার বই ওয়েকিং ড্রিমিং বিইংয়ে চেতনা অধ্যয়ন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেন, চেতনার অধ্যয়ন নতুন কিছু নয়, যদিও আমরা একে আধুনিক একটি জনপ্রিয় বিষয় বলে মনে করি। বরং এটি এক প্রাচীন অনুসন্ধান, যার সূচনা হয়েছিল প্রায় ৫,০০০ বছর আগে ভারতের গাঙ্গেয় সমভূমিতে রচিত উপনিষদগুলোর মাধ্যমে। আমার আকর্ষণের দ্বিতীয় কারণ, প্রাচীন শিকড়। আমি কেন চেতনা নিয়ে আগ্রহী তার দ্বিতীয় কারণ এই প্রাচীনতা। আজকের আধুনিক বিজ্ঞান যেমন চেতনাকে বিশ্লেষণ করে, তেমনি প্রাচীন ভারতীয়রাও চেতনার প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তবে তাদের অনুসন্ধান ছিল বৈজ্ঞানিক নয়, বরং আধ্যাত্মিক। তাদের প্রধান প্রশ্ন ছিল, আমরা কে? দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ কী? জীবনে পরিপূর্ণতা অর্জনের উপায় কী? এই প্রশ্নগুলোর কেন্দ্রে ছিল আত্মা, যাকে তারা বলতো আত্মান। আত্মানের প্রতি আগ্রহ থেকেই চেতনার প্রথম উপলব্ধি, আমি সচেতন, আমি জানি যে আমি আছি। চেতনা ও আত্ম উপলব্ধির দার্শনিক ঐতিহ্য শুধু প্রাচীন ভারতেই নয়, ফ্রান্সের দার্শনিক রেনে দেকার্তো প্রায় ৩০০-৪০০ বছর আগে বলেছিলেন, কগিটু এর্গো সুম, অর্থাৎ আমি চিন্তা করি, অতএব আমি আছি। দেকার্ত চেয়েছিলেন সবকিছু নিয়ে সন্দেহ করতে, কিন্তু একটি জিনিস তিনি সন্দেহ করতে পারেননি, নিজের অস্তিত্ব। কারণ এমনকি সন্দেহ করার জন্য একজন অস্তিত্বশীল চিন্তাশীল সত্তা থাকা দরকার। এই ধারার আরও বিস্তৃত রূপ পাওয়া যায় ডেভিড চালমার্সের কথায়, আমি শ্রবণ করি, অতএব আমি আছি, বা আমি অনুভব করি, অতএব আমি আছি। অর্থাৎ যে কোনো সচেতন অভিজ্ঞতা নিজেই প্রমাণ করে যে আমি আছি। উপনিষদ ও অদ্বৈত বেদান্তের সূচনা। এই আধ্যাত্মিক ও দার্শনিক অনুসন্ধান থেকেই জন্ম নেয় হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সহ নানান ভারতীয় দর্শন। আমি নিজে অদ্বৈত বেদান্ত ঐতিহ্যের অনুসারী, যার শিকড় উপনিষদে। প্রফেসর থমসনও এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেছেন। চেতনা বোঝার দুটি দৃষ্টিভঙ্গি, আধুনিক বনাম প্রাচীন। আজ হেলসিঙ্কি ইউনিভার্সিটির এই মঞ্চে বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক এবং শিল্পী রয়েছেন। অদ্বৈত বেদান্তের চেতনা দর্শন কতটা মৌলিক তা বোঝার জন্য আধুনিক বৈজ্ঞানিক চেতনা চিন্তার সঙ্গে তুলনা করব। আমি এখন একটি ধারণাগত মানচিত্র উপস্থাপন করব, মস্তিষ্ক নির্ভর বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অদ্বৈত বেদান্তের অদ্বৈত চেতনাবাদের পথযাত্রা। ৫টি ধাপ, নেতি নেতি, এটি নয়, এটি নয়। এই যাত্রার 5টি ধাপ, প্রত্যেকটি একটি মৌলিক বাঁক ফেরানো দৃষ্টিভঙ্গি, যা বস্তুবাদী দর্শনের বিপরীতে দাঁড়ায়। এই 5টি না হল: ১. চেতনা মস্তিষ্ক নয়। ২. চেতনা কোনো বস্তু নয়। ৩. চেতনা মন নয়। ৪. চেতনা বহু নয়। ৫. চেতনা দ্বৈত নয়। প্রথম ধাপ, চেতনা নট ইকুয়াল টু মস্তিষ্ক। এই ধাপ আজ সবচেয়ে বিতর্কিত। আধুনিক বিজ্ঞান ধরে নেয় মস্তিষ্ক চেতনা উৎপন্ন করে, কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর নেই। ডেভিড চালমার্স চেতনার কঠিন সমস্যা নাম দিয়ে বলেন, মস্তিষ্ক হলো একটি বস্তু, কিন্তু এটি কিভাবে আভ্যন্তরীণ অভিজ্ঞতা, যেমন রং দেখা, শব্দ শোনা, ব্যথা অনুভব করা ইত্যাদি তৈরি করে তা আমাদের অজানা। এই ব্যাখ্যার অভাবকে তিনি বলেন এক্সপ্লেনেটরি গ্যাপ। মস্তিষ্কে আমরা নিউরনের বৈদ্যুতিক ক্রিয়া দেখতে পাই, কিন্তু কিভাবে তা থেকে আনন্দ বা দুঃখের অভিজ্ঞতা হয় সেই বিষয়ে বিজ্ঞান নিঃশব্দ। চেতনা কি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকেও আলাদা? এআই এখন অনেক কিছু করতে পারে, শিল্পকার্য তৈরি, গাড়ি চালানো, তবে তা এখনও সচেতন নয়। এআই রিসার্চাররা বলেন তারা জানেন না কিভাবে কোনো যন্ত্রকে সচেতন করা যায়। এটা ইঙ্গিত করে যে চেতনা সম্ভবত কোনো বস্তুগত প্রক্রিয়ার ফল নয়। ইন্টারনাল কোয়েশ্চেন, তাহলে মস্তিষ্ক চেতনার সম্পর্ক কি? এটি একটি জটিল প্রশ্ন, যার উত্তর পরে আলোচনায় আসবে। তবে আপাতত এটুকু মনে রাখুন, সম্পর্ক থাকলেই উৎপত্তি বোঝায় না। ঠিক যেমন একটি বাল্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আলো নিভে যায়, কিন্তু এর মানে নয় যে আলো বাল্ব থেকেই সৃষ্টি হয়।
উপসংহার। এই 5টি ধাপের মধ্য দিয়ে আমরা একটি দর্শীয় যাত্রা শুরু করি, বস্তুবাদী চেতনা তত্ত্ব থেকে শুরু করে অদ্বৈত বেদান্তের অদ্বৈত চেতনা পর্যন্ত। এই যাত্রা আমাদের শেখায় আমরা কে তা বোঝা মানেই চেতনাকে বুঝতে চাওয়া, আর চেতনাকে বুঝতে চাওয়া মানে আত্মাকে চিনতে চাওয়া। এটি শুধু জ্ঞান নয়, আত্ম উপলব্ধির একটি গভীর অভিযান।